বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় খারিজ করল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত মিত্রের ডিভিশন বেঞ্চ। রায় দিতে গিয়ে বিচারপতিদের পর্যবেক্ষণ যে এই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে, কিন্তু দুর্নীতির ক্ষেত্রে যে সামান্যতম দুর্নীতি হয়েছে তা ক্ষেত্রে যোগ্যদের কিন্তু তার জন্য এর জন্য দোষী করা যায় না। অর্থাৎ যে সমস্ত যোগ্য প্রার্থীরা এই ৯ বছর দীর্ঘ বছর ধরে তারা চাকরি করে এসেছেন, তাদের একটা পরিবার গঠন হয়েছে। সুতরাং এই মুহূর্তে যদি এই ৩২,০০০-এর চাকরি বাতিল হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার প্রভাব পড়বে ওই পরিবারগুলির ওপরে। দেখো, যে সমস্ত যোগ্য প্রার্থীদের চাকরি বহাল রইল, এই ৩২,০০০ চাকরি, আমার সঙ্গে রয়েছেন এই ৩২,০০০-এর প্যানেলের মধ্যে একজন, যিনি হুগলি থেকে এসছেন। এই রায়ে আপনার কি প্রতিক্রিয়া? প্রতিক্রিয়া দেখুন, দীর্ঘ ২.৫ বছর ধরে এক গ্রীষ্মের ছুটিতে আমাদের গ্রীষ্মকালীন যে অবকাশ থাকে, গ্রীষ্মাবকাশ, আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ করে জানতে পারলাম একটি ফোন কলের মাধ্যমে, আমার স্কুলেরই অ্যাসিস্ট্যান্ট টিচার ফোন করে জানালেন যে আমাদের চাকরিটা নেই। তো এইভাবেই আমরা জানতে পেরেছিলাম যে আমাদের চাকরিটা আছে কি নেই। তার আগে থেকে শুনছিলাম একটা ডামাডোল চলছে, সেটা খুব আ প্রকাশিত হয়নি সেইভাবেও। কারণ যেহেতু আমাদের পার্টি করা হয়নি তখন সেই মুহূর্তে। তো তারপরে আমরা যেভাবে হোক আমাদের বিভিন্ন ৩২ সাইডের বিভিন্ন টিমস হয়েছি, প্রত্যেকের মতো করে লড়াই করেছি। তারপরে ডিভিশন বেঞ্চে আমরা গিয়েছিলাম, সেখান থেকে আবার তারপরে সুপ্রিম কোর্টে, সেখান থেকে আবার এইখানের ডিভিশনে আমরা এলাম। এসে দীর্ঘদিনের লড়াইয়ের পর আজকে এরকম একটা ভালো দিন আমাদের জন্য অপেক্ষা করে ছিল। তাই জন্য এই দিনটা আমরা দেখতে পেলাম। অনেক অপমান, অনেক কিছু, অনেক জ্বালা যন্ত্রণা, নিজের যোগ্যতায় চাকরি পেয়ে কেউ এতদিন পরে, এত বছর পরে যদি হঠাৎ করে জানতে পারে যে সে অযোগ্য, তার নাকি চাকরিটা চলে গেছে, কীরকম লাগে? মানে আপনারা যারা ক্যামেরার পিছনে যিনি রয়েছেন বা আপনি রয়েছেন, আমার ইন্টারভিউ নিচ্ছেন, তারা ধরুন জার্নালিজম পড়ে আপনারা ইন্টারভিউ দিয়ে একটা মানে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত হয়েছেন, তারপরে যদি কেউ বলে দেয় যে আপনি দুর্নীতিগ্রস্ত, আপনার চাকরিটা থাকছে না, আপনাকে স্যাক করে দেওয়া হয়, তো আপনার যেরকম লাগবে বা আপনাদের যেরকম লাগবে, আমাদেরও সেরকমটাই লেগেছিল। কারণ আমরা জানি যে আমরা কতটা যোগ্য। আমরা ২০১৭-র যারা, তারা স্কুলে স্কুলে যাওয়ার পর আমাদের বাংলা শিক্ষা পোর্টাল বা যে সমস্ত রয়েছে স্কুল ডিপার্টমেন্টের আন্ডারে, বিভিন্ন অনলাইনে সমস্ত কাজকর্ম আমাদের এখন যুক্ত হয়েছে। আর ম্যানুয়ালি অনেক ক্ষেত্রেই কাজ হয় না। তো আপনারা খোঁজ নিলেই জানতে পারবেন যে আমাদের ২০১৭-র যে ব্যাচটা, তারা যাওয়ার পর স্কুলগুলোর ছবি আমরা পাল্টে দিয়েছি। আমরা সব ইয়াং গ্রুপস, তো অনেকে আছি আমরা এরকম যারা পিএইচডি হোল্ডার, যাদের পিএইচডিও যোগ্যতা রয়েছে, তারপরেও তারা প্রাইমারিতে করছে। অনেকে বলে থাকি যে প্রাইমারি মানে প্রাইমরি। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এরকম বলে থাকি, সেটা নয় আদতে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আবার একদল সুপ্রিম কোর্টে যাচ্ছে, কি বলবেন? সে তো যাবেই। তাদের যা কাজ তারা করবে, আমাদের যা কাজ আমরা করব। আমরা আইনগতভাবে, এখানে তো দেখুন ২.৫ বছর ধরে আমরা লড়াই করছি। আমরা আইনগতভাবেই লড়াই করছি। আপনারা শুনবেন না যে ৩২,০০০-এর কেউ আপনাদের মিডিয়ার কাউকে খারাপ কথা বলেছেন বা কোনো খারাপ ব্যবহার করেছেন বা সোশ্যালি কোনো একটা আ সমস্যা তৈরি করেছেন, প্রতিবাদ, বিক্ষোভ যাই হোক না কেন। আমরা এই ধরনের কোনো কাজকর্ম করিনি, যতদূর আমার মনে পড়ছে। আমরা যেভাবে লড়াই করেছি খুব সিস্টেমেটিক ওয়েতে, আমরা সেইভাবেই লড়াই করব। তারা সুপ্রিম কোর্টে যাচ্ছে বললেন, নিশ্চয়ই যাবে। আমরাও জানতাম অবশ্যই যাবে। আমরাও যাব। তাদের সঙ্গে আমরাও রেসপন্ড করব সেই অনুযায়ী। অর্থাৎ এই ৩২,০০০ চাকরি বাতিলের সময়, যে নির্দেশিকার সময় বিচারপতিরা বেশ কিছু পর্যবেক্ষণ দিয়েছেন। সেই পর্যবেক্ষণে বিচারপতিরা বলছেন যে এখনো পর্যন্ত যারা দোষী বা টেন্টেড, তাদেরকে এখনো পর্যন্ত চিহ্নিত করা যায়নি, বা পর্ষদের পক্ষ থেকে যে নাম্বার দেওয়া হয়েছে সেই স্বল্প নম্বরের জন্য বৃহৎ যে একটা দুর্নীতি হয়েছে তা বলা যায় না। এছাড়াও বিচারপতিরা এইখানে পরিষ্কার জানাচ্ছেন, এখনো পর্যন্ত যে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে, কারা দুর্নীতিগ্রস্ত হয়ে এই চাকরি পেয়েছে, তাদেরকে চিহ্নিত করা যায়নি। সুতরাং সেক্ষেত্রে একজন সাংবিধানিক আদালত হিসাবে আদালত কখনো তাই সেই সম্পূর্ণ ৩২,০০০ যে প্যানেল, সেই প্যানেল যারা দীর্ঘদিন ধরে চাকরি করে এসেছে, তাদের একটি পরিবার তৈরি হয়েছে, যে পরিবার একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছেছে, যে পরিবার এই চাকরির ওপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে রয়েছে। সুতরাং এই মুহূর্তে যদি আদালত
এই ৩২,০০০ চাকরি বাতিলের নির্দেশ জারি করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই পরিবারগুলির সঙ্গে সঠিক কাজ হবে বলে আদালত মনে করছে না। তাই বিচারপতি তপব্রত চক্রবর্তী নির্দেশ দিয়েছেন যে ৩২,০০০ চাকরি বাতিলের নির্দেশকে তিনি খারিজ করে তাদের চাকরি বহাল রেখেছেন। তবে আদালত এই রায় দিতে গিয়ে মন্তব্য করেছেন যে নিয়োগ দুর্নীতি হয়েছে, সঠিকভাবে ইন্টারভিউ প্রসেস হয়নি, যে ধরনের নথি আদালতের কাছে এসেছে তা কিন্তু সে আদালত মেনে নিচ্ছে। তবে আদালত আশা করছে যে আগামী দিনে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া চলবে তাতে যেন স্বচ্ছতা বজায় রাখে। সুতরাং এই মুহূর্তে যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল যে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস চালু করতে হবে, সেক্ষেত্রেও যে সম্পূর্ণভাবে যদি চালু হয় সেক্ষেত্রেও এই যারা চাকরিরত ৩২,০০০ প্যানেলের তারা কিন্তু একটা সমস্যার সম্মুখীন হবে। বা আদালত যদি আজকের এই রায়কে খারিজ করে, অর্থাৎ একক বেঞ্চের রায় যদি বহাল রাখে, তাহলে যারা যোগ্য তাদের সঙ্গে অবিচার করা হবে, এমনটাই কিন্তু মন্তব্য বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত মিত্রের ডিভিশন বেঞ্চের। তাই বিচারপতিরা পরিষ্কার নির্দেশ দিয়েছেন যে ৩২,০০০-এর চাকরি বহাল রাখবে, তবে এর সঙ্গে যারা দাগী তাদেরকে খুঁজে বার করতে হবে এবং সেক্ষেত্রে যদি তাদের চিহ্নিত করা যায় তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে, সেই অপশনও কিন্তু আদালত পরিষ্কারভাবে খোলা রেখেছে। তবে কলকাতা হাইকোর্টের এই ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে যে সমস্ত প্রার্থীরা যারা দুর্নীতির অভিযোগ এনে মামলা দায়ের করেছিল, সেই নিয়োগ দুর্নীতির অভিযোগ এনে মামলা দায়ের করা চাকরি প্রার্থীরা কিন্তু আগামী দিনে সুপ্রিম কোর্টে আবেদন জানাতে চলেছে, এমনটাই কিন্তু তাদের আইনজীবী পরিষ্কারভাবে জানিয়ে দিলেন। অর্থাৎ এই ৩২,০০০-এর চাকরি যাদের বহাল রইল তারাও যে আগামী দিনে সুপ্রিম কোর্টের কাছে আইনগতভাবে লড়াইয়ে প্রস্তুত, তা কিন্তু কলকাতা টিভির প্রতিক্রিয়া দেওয়ার সময় তারা পরিষ্কার জানিয়ে দিলেন। অর্থাৎ এই যে প্রাথমিক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে এই যে সেই মামলা কিন্তু আজই যে কলকাতা হাইকোর্টে শেষ হয়ে গেল তা নয়, এই মামলার ভবিষ্যৎ যে আগামী দিনে সুপ্রিম কোর্টের হাতেও যাবে তা কিন্তু আজকের আইনজীবীদের মন্তব্য বা প্রতিক্রিয়া থেকে পরিষ্কার। সুতরাং এই ৩২,০০০ চাকরি প্রার্থীদের চাকরি আপাতত বহাল রইল, এরপরে সুপ্রিম কোর্টে আবেদন হবে, সেই আবেদনের প্রেক্ষিতে যদি স্থগিতাদেশ হয় তার প্রেক্ষিত আলাদা পরিবর্তন হবে। তবে এর যে দীর্ঘায়িত হবে এই মামলা তা বলার অপেক্ষা রাখে না, কারণ এখনো পর্যন্ত কিন্তু একক বেঞ্চে এই সংক্রান্ত বহু মামলা কিন্তু বিচারাধীন অবস্থায় রয়েছে। শুধুমাত্র বেশ কয়েকটি মামলা বিচার প্রক্রিয়া সম্পন্ন হলো কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে এখনো একক বেঞ্চে বহু মামলা রয়েছে, যে মামলাগুলি বিচারাধীন অবস্থায় রয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে মামলা, সেই মামলা কলকাতা হাইকোর্ট থেকে আগামী দিনে সুপ্রিম কোর্টে তার ভবিষ্যৎ নির্ধারিত হবে, তা আজকে আইনজীবীদের মন্তব্য থেকেই পরিষ্কার।